আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবরে পুত্রবধূ নাতনি সহ বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে তারেক রহমান। সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 2 আসনে মান্নার প্রার্থিতা বাতিল। কক্সবাজার 2 আজাদের মনোনয়ন স্থগিত। আওয়ামী লীগের মতো আগামীতে কোনো দল গুম খুনের রাজনীতি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শীতে বিপর্যস্ত সারা দেশ, 10 জেলায় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি। ঘন কুয়াশায় শাহজালাল এয়ারপোর্টে বিমান চলাচল ব্যাহত। এবং সারা দেশে শীত বাড়লেও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি সহ প্রায় সব পণ্যের দামে ঊর্ধ্বগতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এর আগে খালেদা জিয়ার সমাধিতে এসে কবর জিয়ারত করেন তার বোন সেলিনা ইসলাম, ছোট ছেলের বউ শামিলা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। ভোর থেকেই শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষে। এ সময় তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অঙ্গীকারের কথা জানান বিএনপি নেতারা। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা প্রিয়, কতটা আপন ছিলেন, মৃত্যুর 4 দিন পার হলেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা শোকার্ত মানুষের এই ঢল দেখলেই বোঝা যায়। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে জিয়া উদ্যানে ঢল নামে সর্বস্তরের মানুষের। কান্না ভেজা চোখে দুহাত তুলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। দেশের বর্তমান মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো একজন অভিভাবক খুব প্রয়োজন ছিল। মুসলিম নেত্রী হওয়ার পরেও দেশ ছেড়ে যায় নাই, মানুষের মায়া ত্যাগ করতে পারে নাই। স্বৈরাচারী সরকার তারে খুব কষ্ট দিয়েছে, তার প্রতি খুব নির্যাতন করছে, তার সন্তানের প্রতি করেছে। আমার সন্তানদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি তোমাকে জীবন দেওয়া লাগে, তুমি যাতে এই দেশ নেত্রী, আপসীন নেত্রী এবং খালেদা জিয়া থেকে উদ্বুদ্ধ হতে পারো। একটি মানুষের কবর জিয়ারত করার জন্য 64 ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে আসছে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া উনি একটি দলের নয়, যেন 18 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। রাজনীতিতে শূন্যতা হবে এই কথাটা অনেকেই ভাবছে, বাট আমি মনে করি বেগম জিয়া সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এসে গেছেন, আর কোনো রাজনৈতিক শূন্যতা এদেশে হবে না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এরপর 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আসেন বেগম জিয়ার সমাধিতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এদিকে বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জিয়া উদ্যানে দিনব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কীর্তিমানের মৃত্যু নেই, সেই কথাটির যথাযথ উদাহরণ যেন বেগম খালেদা জিয়া। ইহজাগতিক জীবন শেষ করে চিরনিদ্রায় শায়িত আছেন কবরে। তার সমাধি ঘিরে নানা শ্রেণী, নানা পেশার মানুষের ভিড়। শোকে কাতর মানুষগুলো ভগ্ন হৃদয় আর ভেজা চোখ নিয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছেন আর বলছেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন তাকে অসম্মানিত করে সাধ্যকার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এই মুহূর্তে জিয়া উদ্যানের সমাধিস্থলে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আমরা যেমনটি সকাল থেকেই দেখছিলাম যে তীব্র শীতকে উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষ আসছে, বিএনপি নেতাকর্মীদেরও ভিড় আমরা সেখানে দেখেছি। এই মুহূর্তে সেখানে কেন্দ্রীয় নেতা বা স্বজনদেরকে কেউ আছেন কিনা? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আর ঠিক সামনে যে সেতুটি রয়েছে, সেই সেতুর উপরে অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য আজ শুক্রবার, এই জাতীয় শোক দিবসের শেষ দিনে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এবং আমি একটু পিছনে একটু দেখাতে চাই সমাধিস্থলের যে মূল কেন্দ্র যেটি রয়েছে, সেখানে অসংখ্য মানুষের উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। এখানে অগণিত মানুষ এখন বর্তমানে এই সমাধিস্থলের আশপাশে রয়েছেন। এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যেহেতু বেগম খালেদা জিয়ার আপসীন নেত্রীর যখন বিদায় হলো, তার জানাজা এবং দাফনের দিন ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়েছে, সেই মানুষের ভিড় ঠেলে অনেক মানুষ এই সমাধিস্থলের আশপাশে আসার সুযোগই পাননি। তাই তারা আজ শুক্রবার অনেকে কিছুটা সময় বের করে পরিবার পরিজন নিয়ে তারা এই সমাধিস্থলে, বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে ছুটে এসেছেন। এখানে দল মত নির্বিশেষে আমরা যেটি দেখছি, অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। তারা কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেমনটা বলছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার যে আপসীন নেতৃত্ব বাংলাদেশের মানুষ দেখেছে এবং মানুষের অধিকার আদায়ে যে বেগম খালেদা জিয়ার যে সোচ্চার ভূমিকা ছিল জনগণের জন্য, সেই ভূমিকার জন্যই বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর যেমনটা ক্ষমতায় ছিলেন না, তিনি সেই ক্ষমতায় না থাকার পরেও মানুষ যে তাকে অকৃত্রিম যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা কোনো মূল্য নেই। কেননা সবাই বলছেন যে অকৃত্রিম যে বেগম খালেদা জিয়া যে ভালোবেসেছেন মানুষকে, মানুষও তার সেই ভালোবাসা ফেরত দিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখানে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। অনেককে দেখা যাচ্ছে যে ফুল হাতে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে তারা ছুটে এসেছেন। এবং এখানে যেহেতু অসংখ্য মানুষের সমাগম হয়েছে, সেই সমাগমের কারণে এখানে গোয়েন্দা সংস্থা এখানে কাজ করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছেন। সর্বোচ্চ নিরাপত্তা এখানে জোরদার করার জন্য যা যা করার প্রয়োজন তা তারা করার চেষ্টা করছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের যে উপচে পড়া যে ভিড়, সেই ভিড় দেখা যাচ্ছে। আর যেহেতু আজ শুক্রবার, এখানে অসংখ্য মানুষকে আমরা যেটা দেখছি, এখানে তারা ফুল হাতে নিয়ে এখানে ছুটে আসছেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। এবং তারা এই যে মানুষের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসার যে মানুষের জন্য তিনি যে কাজ করেছেন তারই প্রমাণ। এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের স্রোত, এই স্রোত প্রমাণ করে মানুষ কতটা বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জিয়া উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল সহকর্মী মনির হোসেন তপু।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের আজ শেষ দিনে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জুম্মা নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও বগুড়া 1 আসনের সংসদ সদস্য প্রার্থী রফিক কাজী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বরিশালে বিভিন্ন মসজিদে বাদ জুম্মা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নগরী চাঁদমারি জামে মসজিদে মোনাজাতে বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নাটোরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হবিগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। যশোরে দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যশোর 3 সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যরা অংশ নেন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে অনেকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও কাগজপত্রের ত্রুটি, তথ্যে গরমিল ও ঋণ খেলাপি সহ নানা কারণে বাতিল হয়েছে মাহমুদুর রহমান মান্না সহ একাধিক প্রার্থীর মনোনয়ন। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার 2 আসনে জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন স্থগিত রেখেছে রিটার্নিং অফিসার। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার 2 আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ ও জামাতের আবদুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনের মাঠে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। হলফনামায় তথ্যের মিল না থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এবং জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বগুড়া 1 আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে যাচাই বাছাইয়ের প্রথম দিনে 36 জনের মধ্যে রুমিন ফারহানা সহ 30 জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের ত্রুটি এবং 1% ভোটার তালিকায় গরমিল থাকায় 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে 1, 2 ও 3 আসনে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে 31 জনের মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খেলাপি ঋণ, দলীয় মনোনয়নপত্র না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র ও ভুল ভোটার নম্বরের কারণে যশোর 3 ও 4 আসনে বিএনপি ও জাতীয় পার্টি সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। নরসিংদীর পলাশ ও মনোহরদী বেলাব আসনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 4 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 7 জনের মনোনয়ন বৈধ হলেও 1% ভোটার তালিকা গরমিল, গ্রেপ্তারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকার কারণে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়। বরিশাল 3 আসনে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র ও হলফনামায় স্বাক্ষর না থাকায় 2 জনের মনোনয়ন বাতিল এবং 2 জনের মনোনয়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে। কুড়িগ্রাম 3 আসনে 7 জন প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে 1 জনের মনোনয়ন স্থগিত এবং শর্ত পূরণ না করায় অপর 1 জনের মনোনয়ন বাতিল করা হয়। শরীয়তপুর 2 আসনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 3 জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।
রিটার্নিং কর্মকর্তারা জানান, যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সাহিদুল আলম, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 9 সবুজবাগ থেকে ভোটের হালচাল জানাচ্ছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর সবুজবাগে। এটি ঢাকা 9 নির্বাচনী এলাকার আওতাভুক্ত। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে ঢাকা 9 নির্বাচনী এলাকাটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন হাবিবুর রশিদ, অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে আছেন কবির আহমেদ। এছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন ডাক্তার তাসলিম জারা। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এখানে একজন ভোটারের সঙ্গে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে কি কি সংকট রয়েছে। আপনাদের ঢাকা 9 আসনে কি কি সংকট রয়েছে যেগুলো সমাধান হওয়া দরকার? ঢাকা 9 আসন আসলে মেইন সংকটই হলো তীব্র গ্যাসের সংকট এবং প্রচুর যানজটের সংকট, এবং এখানকার বেশিরভাগ যে রাস্তাঘাটগুলো আছে রাস্তাঘাটগুলো প্রচুর ভাঙা আছে। এটা আসলে মেইন সংকট। রাস্তাগুলো খুবই সরু, যার ফলে হয়েছে কি যে এখান থেকে ত্রিমোহিনী, তারপর হলো নন্দীপাড়া, বিভিন্ন জায়গায় যাতায়াত করা হচ্ছে এবং খুবই কষ্টসাধ্য হচ্ছে। এই বিষয়গুলো আসলে সবাই সতর্ক থাকা, মানে নজর দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ছিল আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারব। সালাম স্টিল ভোটের গাড়ির আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। দেশের মানুষ এখন শান্তি ও গণতন্ত্র চায়, তাই আওয়ামী লীগের মতো আগামীতে কোনো রাজনৈতিক দল যদি গুম খুনের রাজনীতি করে, জনগণ আবারও তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা নিতাই গৌর গোপাল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ ইতিবাচক। জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে। আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা জেলায় কোন কোন কেন্দ্রগুলো ভালনারেবল সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আবার সবগুলোকেই সিসিটিভির আওতায় আনা হবে এবং একটা বিপুল সংখ্যক জায়গায় বডি অন ক্যামেরা, মানে আপনি বডিতে যে ক্যামেরা সেটাও দেওয়া হবে সিকিউরিটি। সকল ধর্ম সংস্কৃতির মানুষকে একত্রিত করে বিএনপি দেশকে রেইনবো নেশন হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির এই উদ্যোগ বলে জানান তিনি। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বৌদ্ধ সমিতির অনুষ্ঠানে আমির খসরু এসব কথা বলেন। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরোর জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিএনপির স্লোগানের একটি বড় অংশ আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশী হিসাবে। সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে আছে অধিকাংশ অঞ্চল। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা। এদিকে দেশের 10 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি আর রাজধানীতে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমেছে জনজীবনে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। যে শীত পড়ছে এই শীতে আমার লাইফে আমি দেখি নাই, জন্মের পরে এই শীত ঢাকা শহরে দেখি নাই। কোনো সময় এত ঠান্ডা পড়ে না, প্রচুর ঠান্ডা। শীতে ঠান্ডা, লোকজন আসে না, বাজারে কম। এই অবস্থায় মালটাল কিনতে পারতেছি না, এত কষ্ট। বেশি ঠান্ডা, হাত পা ভাঙ্গে নেয় শীতে। শীতের জন্য বেচাকেন্দ্রীয় মন্দ হইতেছে।
আবহাওয়া অফিস জানায় 2-1 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে শুরু হবে শৈত্যপ্রবাহ। এতে বাড়বে শীতের প্রকোপ। এবছরে সর্বনিম্ন ঢাকাতে নেমেছে 13.1 এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে গোপালগঞ্জে 31 ডিসেম্বর 7.5 ডিগ্রি সেলসিয়াস। 5 থেকে 7-8 তারিখে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তখন অনেক জায়গায় শৈত্যপ্রবাহ আবার একটু বাড়তে পারে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনে বাড়ছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের জন্য বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রামে, 4টি কলকাতা ও 1টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে নামে। আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন আবারও শিডিউল মেনে চলাচল করবে বলে জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কারওয়ান বাজারে যেন চলছে পণ্যের দাম বাড়ার প্রতিযোগিতা। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি প্রায় সব পণ্যের দাম বাড়তে। শীতের কারণে সপ্তাহের ব্যবধানে সকল সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা, আর মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চালও, যেখানে সপ্তাহের ব্যবধানে পোলাও চালের দামে বস্তা প্রতি বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। সারা দেশে শীত জেঁকে বসলেও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। রাজধানীর কাউরান বাজার, থরে থরে সাজানো শীতের সবজি সরবরাহ থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। মূলা, শালগম, ফুলকপি, পাতাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পর্যন্ত, আর সিম, টমেটো, বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে 20 টাকা। শীতকাল হিসাবে একটু বেশি, কুয়াশার কারণে আবার সবজির দাম সবকিছু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 থেকে 20 টাকা কেজি বাড়তে। মানুষের মধ্যশ্রেণী লোকের হাতে কোনোটাই নেই। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের মুরগির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত, আর ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ব্রয়লার হইলো 160 টাকা, আর কক হইলো 260 টাকা, কেজি 20-30 টাকা বাড়ছে। মাল শর্টের গতি সপ্তাহ ছিল আপনার 100 থেকে 105 টাকা, এখন এই সপ্তাহ হয়েছে আপনার 10 টাকা লাল ডিমটা, আর সাদা ডিমটা ছিল গ্যাস সপ্তাহে আপনার 90 বেশি, আপনার 95 বেশি, আর এই সপ্তাহ 100 টাকা ডজন। বেড়েছে সব ধরনের চালের দামও, কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান চাল বন্ধ করে দিয়েছে, এর জন্য নাজিশালের দামটা বেশি বাড়ছে। ইন্ডিয়ান থেকে যে নাজিশালে ইম্পোর্ট হইতো সেটা এখন হয় না, এই জন্য এই চালের দাম কেজিতে 3-4 টাকা বেড়ে গেছে। আগে 80 টাকা ছিল, এখন 72-75 টাকা চাই। তবে বিক্রেতারা বলছেন ঘন কুয়াশায় পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাড়ছে দাম। 16 টাকা কেজি, বড় 1200 টাকা কেজি, শিং মাছ 600, মাগুর 600, টাকি 500, শোল মাছ 2700 টাকা কেজি। বাজারে দেশি মাছের সরবরাহ থাকলেও দাম চড়া, আর কেজি প্রতি রূপালী ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল বান্দরবানের ভোটের খবরাখবর জানাচ্ছি। আমি বান্দরবান শহরের এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটি সাঙ্গু ব্রিজ এলাকা। এই বান্দরবানের মূলত এই 5 প্রার্থী তারা মনোনয়ন বৈধ হওয়ার পর মূলত তারা এখন ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দুর্গম এলাকাগুলোতে তারা ভোটারদের কাছে তারা ভোট চাইছেন এবং বিভিন্নভাবে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের মতো এই পাহাড়েও যখন শীত জেঁকে বসেছে, ঠিক তখনই চায়ের কাপের গরম চুমুকে নির্বাচনী আমেজও এখন জমে উঠেছে। প্রার্থীরা যেমন গণভোটের জন্য তারা প্রচারণা চালাচ্ছে, সেই সাথে নির্বাচনেও ভোটারদের তারা কাঙ্ক্ষিত ভোটারদের সমাগম ঘটাতেও তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন এবং নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। সন্ত্রাসপ্রবণ এলাকাগুলোতে এখানে নিরাপত্তা বাহিনী, প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী সহ, আনসার সহ পুলিশ এবং বিভিন্ন বাহিনী কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এবং সেই সাথে দুর্গম এলাকায় যাতে ভোটাররা নির্বিঘ্নে এবং নিরাপত্তার মধ্যে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ছিল বান্দরবানের ভোটের সর্বশেষ খবর। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রামে আছেন আলী আসগর ইমন, সেখানকার হালচাল জানাচ্ছেন তিনি।
সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশে, আর চলতে চলতে আমি চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। এটি চট্টগ্রাম ৪ নির্বাচনী আসন। এখানকার মোট ভোটার ৪,২৭,১৭২ জন। সামনে তো নির্বাচন, জানেন? জানি। আয়োজন কেমন দেখছেন? ভালো, মোটামুটি ঠিক আছে। ইনশাল্লাহ ভালো হবে, আমরা আশঙ্কা করি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে, সুস্থ একটা নির্বাচন হবে, আমরা ইনশাল্লাহ এটাই আমরা চাই। এখন ওরা একটা প্রত্যাশা করছে যে নিজে কর্মসংস্থান হবে, নিজের দেশের মধ্যে কিছু একটা করে পরিবারের সাথে সবার সাথে নিরাপদভাবে বসবাস করতে পারবে, এটা আর কি। সীতাকুণ্ডের মানুষ বলছিলেন তারা একটি ভালো সরকার দেখতে চান, যারা দেশ ও মানুষের উন্নতি করবে এবং বিশেষ করে বেকার সমস্যার সমাধান করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। এবারে অর্থ সংবাদ। আকিস বেকার্স লিমিটেড এর প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান্সের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে বেকম্যান্স বিস্কিট ফেস্টিভ্যাল। ঘরের বাইরে নিরাপদে পরিবারের সাথে বিনোদনমূলক দিন কাটানোর জন্য আকিস বেকার্স লিমিটেড প্রথমবারের মতো চট্টগ্রামের সিআরবি মাঠে এই আয়োজন করে। ফেস্টিভ্যালে শিশুরা ফান গেমস ছাড়াও বিভিন্ন রাইডস উপভোগ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকরা জানান সারা দেশব্যাপী এই আয়োজনে থাকবে নানান রকম অ্যাক্টিভিটিস, যা অংশগ্রহণকারীদের দেবে আনন্দময় মুহূর্ত। আয়োজনের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন আকিস বেকার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল আলম তুষার। ফেস্টিভ্যালের নবম আসর চলবে শনিবার 10টা থেকে রাত 9টা পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত। যশোরে খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছি ও কারিগররা। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরি ও নিপা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় উপকরণ কিনতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি কৃষকদের। অন্যদিকে জয়পুরহাটেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি তামান্না ফারসানা ও জয়পুরহাট থেকে রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শীতের শুরু থেকেই যশোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই রস জাল দিয়েই তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়। গত বছরের ফেব্রুয়ারিতে যশোরের খেজুরের গুড় সরকারের জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এখানকার উৎপাদিত খেজুরের গুড়ের কদর যেমন বেড়েছে, তেমনি বাগান তৈরিতেও আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক। আমি অনেকদিন যাবত ধরে এই খেজুর গাছ কাটি, প্রত্যেক বছরে 80টা করে গাছ কাটি। গ্রামে গ্রামে এসে গাছ নিয়ে যে এক জায়গায় করে প্রশিক্ষণ দেবে। গাছিদের উৎসাহিত করতে এরই মধ্যে প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের কৌশল শেখানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিরাপদ রস এবং গুড় উৎপাদনের জন্য তাদের মাঠ দিবস, উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে পরামর্শ প্রদান করতেছি, যেন নিপা ভাইরাস মুক্ত রস এবং গুড় উৎপাদন করতে পারে। এদিকে জয়পুরহাটেও খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন গাছিরা, যা বিক্রি হচ্ছে জয়পুরহাট সহ আশপাশের বিভিন্ন জেলাতে। রাত 2টা 2:30 দিকে উঠেছি, ওঠার পর খেজুরের রস পাড়ি নিয়ে আসি আকাতে দিয়ে জাল করে 3 ঘন্টার মতন জাল করেছি। 3-4 ঘন্টা জাল করার পর এই আস্তে আস্তে এই গুড়টা তৈরি হয়েছে। এখান থেকে গুড় বিক্রি করি, মনে করি ঢাকায় দেই, তারপরে হলে জয়পুরহাট দেই। বাড়িতে আত্মীয় স্বজন আছে, খেজুরের গুড় পাওয়া যায়, টাটকা গুড় ভালো। বছরের প্রথম শীতে যদি রস না খাই তাহলে শীতের যে আমেজটা সেইটা আমাদের মেলে না। এখানে অন্য জায়গার তুলনায় অরিজিনাল গুড় পাওয়া যায়, এই জন্য আমরা অন্য জায়গায় না যাই এখানে আসছি। তবে নিপা ভাইরাসের কারণে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেউ যেন কাঁচা রস না খায়, এগুলো যেন ফুটিয়ে খাওয়া হয়। আমরা জানি খেজুরের রস কে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিট ফুটিয়ে খাই তাহলে নিপা ভাইরাসটা মারা যায়। স্বাস্থ্যসম্মতভাবে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে সরকারের আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো আবাদ। জেলার হাওর সমতল পাহাড়ি অঞ্চলে জমি প্রস্তুত করার পাশাপাশি ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার হাইব্রিড উপসি ও স্থানীয় জাত মিলিয়ে প্রায় 1,85,548 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এই লক্ষ্যমাত্রা পূরণে 28,000 কৃষকের মাঝে 88 মেট্রিক টন হাইব্রিড ও উপসি জাতের বীজ ধান সহ 21,200 মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং ধানের
চারার প্রয়োজনীয় যোগান ও সরকারি প্রণোদনা পাওয়ায় এবার নেত্রকোনা জেলায় বোরো আবাদ ভালো হবে বলে আশা করছেন কৃষকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার কবরে পুত্রবধূ নাতনি সহ বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন, গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে তারেক রহমান। সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 2 আসনে মান্নার প্রার্থিতা বাতিল, কক্সবাজার 2 আজাদের মনোনয়ন স্থগিত। আওয়ামী লীগের মতো আগামীতে কোনো দল গুমখুনের রাজনীতি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শীতে বিপর্যস্ত সারা দেশ, 10 জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি, ঘন কুয়াশায় শাহজালাল এয়ারপোর্টে বিমান চলাচল ব্যাহত। এবং সারা দেশে শীত বাড়লেও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। সবজি থেকে শুরু করে চাল, ডিম, মুরগি সহ প্রায় সব পণ্যের দামে ঊর্ধ্বগতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।